শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আড্ডায় আমি সংশুভ্র উপস্থিত হয়ে গেছি। যেরকমটা কথা দিয়েছিলাম সেই সময় আমি উপস্থিত হয়ে গেছি। এখনো আমি বুঝতে পারছি না কেউ উপস্থিত আছো কিনা, কিন্তু আমি প্রতিবার যে কথাটা বলি, আমি কিন্তু খুব পাংচুয়ালিটিতে বিশ্বাস করি এবং আমি আমার নিজের কাজটা করায় খুব বিশ্বাস করি। কেউ উপস্থিত থাকুক বা কেউ উপস্থিত না থাকুক, আমি যেইটা বলার জন্য আজকে তোমাদের এখানে এসেছি আমি কিন্তু সেটা বলে যাব। আর আমার এই লাইভটা আমার টাইম লাইনে স্টোর হয়ে থাকবে। এটাকে আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলেও। তো পরবর্তীকালে যদি কোনো বন্ধু এটা দেখতে ইচ্ছুক হও তাহলে তোমরা নিশ্চয়ই সেখানে দেখতে পেয়ে যাবে। আমি বলেছিলাম আমি 8টার সময়তে গল্প হলেও সত্যির আসরে উপস্থিত হব, তো আমি কিন্তু আমার কথা রেখে সময় মতো চলে এসেছি। তবে তোমরা কেউ যদি আমাকে একটু জানাও যে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা তাহলে খুব ভালো হয়। নইলে তো একটা সিগন্যাল না পেলে তো বোঝা যায় না যে আমার কথা ঠিক মতো আমার বন্ধুদের কাছে পৌঁছচ্ছে কিনা। আমি একটু ওয়েট করছি, যদি আমাকে কেউ জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমি ধরে নিচ্ছি আমার কথা শোনা যাচ্ছে, কারণ খুব বেশি অপেক্ষা করে তো লাভ নেই। আমি ধরে নিচ্ছি আমার কথা শোনা যাচ্ছে। আমি আমার যা বক্তব্য সেটা আমি বলতে শুরু করছি। গল্প হলেও সত্যি এই সেকশনটা আমার ইউটিউব চ্যানেল অহনা লাভিং লাইফ, সেখানে অনেকগুলো প্লেলিস্ট আছে তোমরা জানো। সেখানে গল্প হলেও সত্যিটায় আমি এমন কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি, ভাগ করে নিই, যেই গল্পগুলো কিনা খুব সাদামাটা ভাষায় বলতে গেলে ভূতের গল্প বা অলৌকিক গল্প বা এমন কোনো কাহিনী যেগুলোর বুদ্ধিতে সহজে ব্যাখ্যা মেলেনি, যেই ঘটনাগুলোর। বুবাই শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ অংশু। সাউন্ড ক্লিয়ার আসছে এবারে? বুবাই, সাউন্ডটা কি ক্লিয়ার আসছে? আচ্ছা, ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। অংশু বলছে যে শোনা যাচ্ছে, আমি কন্টিনিউ করছি। তো যেইটা হচ্ছে যে আওয়াজ হচ্ছে, এটা কি এসির আওয়াজটা হচ্ছে? সেটা শোনা যাচ্ছে বুবাই? নাকি ডিস্টারবেন্স হচ্ছে? একটা মেটালিক সাউন্ড আসছে। আচ্ছা, এবারে একটুখানি দেখতো শোনা যাচ্ছে সাউন্ডটা কি এখনো হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ক্যারি অন। তো যেটা হচ্ছে যে আমি গল্প হলেও সত্যি তে বলি যে যেই ঘটনাগুলো সত্যি ঘটনা, মানে আমি ঘটনা কিন্তু কোনো কাল্পনিক ঘটনা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিই না, শেয়ার করি না।
আমি গল্পগুলো কিছু কিছু তো আমার নিজের জীবনের অভিজ্ঞতা, আর কিছু কিছু ঘটনা আমি কালেক্ট করি। এই কালেক্ট যখন করি তখন কিন্তু আমার এটাই শর্ত থাকে যে ঘটনাগুলো যাতে সত্যি হয়, তার মধ্যে যাতে কোনো কাল্পনিক এলিমেন্ট না থাকে। মানে আজও পৃথিবীতে এমন অনেক জিনিস ঘটে যার ব্যাখ্যা দেওয়া ভার, সেই রকম ঘটনাই আমি তোমাদের সামনে তুলে ধরি। আজকেও সেরকম কিছু ঘটনা নিয়ে এসেছি। একটা ঘটনা বড় যেটা বলবো, সময় থাকলে আমি আরেকটা ঘটনাও বলবো। আমাদের কলকাতা শহরেই মানে প্রপার যেটা শহুরে অঞ্চল আমরা যাকে বলি, যেমন ধরো রাসবিহারী, ভবানীপুর, কালীঘাট, হাজরা, মানে খুব যেগুলো খুব জমজমাট এরিয়া, জমজমাট লোক্যালিটি, এই সমস্ত জায়গাতে কিন্তু এমন এমন কিছু বাড়ি আছে যাদের বুকের মাঝে রয়েছে অনেক রহস্য। যেমন আমি একটা কথা আমার মনে হয় যে এই পুরনো বাড়িগুলো না অনেকটা বয়স্ক মানুষের মতো, তাদের চোখের সামনে দিয়ে নানান রকম ঘটনা ঘটে যায়, আর সেইগুলোকে তারা কোথাও তাদের বুকের ভেতর সযত্নে ধরে রাখে, আর সময় পেলেই সেই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে আমাদের চোখের সামনে। তখন আমাদের দেখে ভয় লাগে বা অবাক লাগে, আমরা বিস্মিত হই। এরকম একটা ফেনোমেনা আমার মনে হয় যে এরকম বোধহয় কিছু একটা ঘটে। তো আজ আমি যেই গল্পটা বলবো সেইটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। ঘটনাটা ঘটেছিল, সময়কালটা হচ্ছে 1994-95, 94-এ কি 95-এ এইরকম সময়কার ঘটনা। আমার যে বন্ধুর কথা বলছি সেই বন্ধু তখন এইচএসের প্রিপারেশন নিচ্ছে। আমার থেকে বয়সে কিছুটা ছোট এই বন্ধু। ওই সময়টা ছিল আমার গ্র্যাজুয়েশনের সময়, কিন্তু আমার বন্ধু সেই সময়তে হাই সেকেন্ডারির প্রিপারেশন নিচ্ছিল। তো খুব একটা অদ্ভুত কোইন্সিডেন্স, আমি এমন সময় গল্পটা বলছি যে আর 2 তারিখ থেকে আমাদের এখানেও হাই সেকেন্ডারি পরীক্ষা স্টার্ট হবে। এখানেও সেই রকম একটা ব্যাপার ছিল যে হাই সেকেন্ডারি পরীক্ষা স্টার্ট হবে, একটা প্রিপারেশন নিচ্ছে, এরকম একটা সময়। সেই সময়তে তার বাবার কলিগের এক বাড়িতে তার ছেলের সঙ্গে ওদের একটা টিউটোরিয়ালের ব্যবস্থা করেন। মানে এই আমার বন্ধুর বাবা তাকে তার এক কলিগের বাড়ি, সেইখানে একজন ভদ্রলোক পড়াতে আসবেন তাদেরকে ইংলিশ, এরকম একজন টিউটারকে ঠিক করা হয়েছে। সেই বাবার বন্ধুর ছেলেও পড়বে আর আমার বন্ধু পড়বে। আমার বন্ধুর নাম ধরে নাও জয়। জয়ের গল্প আমি কিন্তু আগেও বলেছি, তবে আমি ছদ্মনামের আশ্রয় নিচ্ছি, কারণ আসল নামটা আমার মনে হয় যে এইসব ঘটনার মধ্যে বলাটা হয়তো ঠিক না, কাজেই সেই রকম সঙ্গত কারণেই আমি নামটাকে একটু পরিবর্তন করে আমি জয় বলেই ডাকবো এই বন্ধুকে। তো জয় পড়া শুরু করে তার বাবার এক কলিগের বাড়িতে। জয়রা তখন থাকতো বকুল বাগানে। ভবানীপুর অঞ্চলের সঙ্গে যদি তোমরা পরিচিত থাকো তাহলে জানবে যে বকুল বাগান বলে একটি অঞ্চল আছে, আর বকুল বাগান থেকে হাঁটা পথে কিছুটা পথে গেলেই চক্রবেরিয়া রোড বলে একটা জায়গা আছে। যদুবাবুর বাজার, চক্রবেরিয়া রোড এরিয়াটা আমি বলেই দিলাম। তো এই চক্রবেরিয়া রোডে একটা খুব পুরনো বাড়ি, খুব পুরনো একটা বাড়িতে জয় পড়তে যায়। আর বাড়িটা এতটাই পুরনো, মানে বাড়িটা সেই সিপাহী বিদ্রোহের সময়কার, সেই 1857 ওই রকম সময়কার একটা বাড়ি। তো ভীষণ প্রাচীন বাড়ি।
আর জয় আমাকে যে ডেসক্রিপশনটা দিয়েছে, যে বর্ণনাটা দিয়েছে, বাড়িটা সাংঘাতিক ফ্যাসিনেটিং। মানে বাড়িটা বয়সের ভারে মাটির থেকে একটু বসে গেছে। একটু অনেক বাড়ি হয় না, আমরা দেখি একটু দেবে যায় মাটিতে, তো বাড়িটাও এরকম একটু দেবে গিয়েছিল। আর তার ফলে কি মানে দরজাগুলো একটু ছোট ছোট, মাথা নিচু করে ঢুকতে বেরোতে হয়, এরকম একটা বাড়ি। আর শরিকে শরিকে ভাগ হয়ে গেছে, বড় বড় দেওয়াল দিয়ে বাড়ির বিভিন্ন অংশ ভাগ হয়ে গিয়েছে। একটু অদ্ভুত দেখতে ছিল বাড়িটা। আর যেহেতু অতি প্রাচীন, সেই জন্য জয় আমাকে বলে যে যখন ও বাড়িটাতে যাওয়া শুরু করে, ঠিক ভয় নয়, তবে একটা আনক্যানি ফিলিং ওর। মানে খুব পুরনো বাড়ি, সেই বুঝতে পারছে, একটু অন্ধকার, ড্যাম্প ধরা, ঠান্ডা একটা বাড়ি। দিনের বেলাতেও হয়তো আলো জ্বালাতে হয় ঘরে, তো সেই রকম একটা বাড়িতে কিন্তু গেলে আমাদের স্বাভাবিকভাবেই গাটা কেমন একটু ছমছম করতে থাকে। তো জয়েরও সেই রকম একটা ফিলিং হতো ওই বাড়িতে গেলে। বাড়িটা ঢুকেই যে প্রথম ঘর ছিল, সেই ঘরটাতে এই জয়ের যে বন্ধু, তার দাদু, তিনি সেই আগেকার যুগের সেই দুদে ব্যারিস্টার, বিদেশ থেকে পাশ করে আসা ব্যারিস্টার মানুষ, তিনি ওইখানে বসতেন তার চেম্বারে। তিনি অ্যাক্টিভলি তখন ওকালতি করতেন না, কিন্তু তার হাত ধরে যারা পরবর্তীকালে বড় উকিল হয়েছেন, তারা যখন কোনো জটিল কেসে পড়তেন, মানে তখন আসতো এই তারা আসতেন এই ভদ্রলোকের সঙ্গে, এই দাদুর সঙ্গে কনসাল্ট করতে। দাদুর পরামর্শ নিয়ে তারা তাদের অন্যান্য কাজে, মানে তাদের আদালতের কাজে তারা অগ্রসর হতেন। তো দাদু একটা মস্ত বড় সেক্রেটারিয়েট টেবিল নিয়ে এই প্রথম ঘরটাতে বসত। আর এই ঘরটাতেই জয় এবং জয়ের বন্ধুও বসত পড়তে। সেই সময় দাদু থাকতেন না, সেই সময় সেখানে একজন টিউটার আসতেন, তিনি পড়াতেন এই দুই বন্ধুকে পড়িয়ে। উনি চলে গেলে খানিকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে জয় বাড়িতে চলে আসতেন। এই ছিল মোটামুটি তার রুটিন। এখন হয়েছে কি, যে একদিনকে জয় পড়তে গিয়ে দেখছে যে দাদুর কাছে বেশ কিছু মানুষ এসেছেন। মানে ওই যে বলেছিলাম যে উকিলরা আসতেন, যারা প্র্যাকটিস করতেন, তারা দাদুর কাছে পরামর্শ নিতে আসতেন। তো সেই রকম কিছু উকিল এসেছেন দাদুর কাছে কিছু ব্যাপারে আলোচনা করতে, একটা কনসাল্ট করতে, দাদুর সঙ্গে কিছু ডিসকাশন চলছে। আর এদিকে টিউটার ভদ্রলোকও এসে গিয়েছেন। তখন তাদেরকে তো একটা অল্টারনেটিভ, একটা বসবার জায়গা দিতে হয়। তো বাড়ির একদম পিছন দিকে একটা ঘরে তাদেরকে সেদিনের মতো নিয়ে যাওয়া। বাড়িটা একটু অদ্ভুত, মানে এক একটা ঘর পেরিয়ে তাদেরকে, মানে আরেকটা ঘরে যেতে গেলে, মানে একটা ঘরে যেতে গেলে সামনের ঘরটের মধ্যে দিয়ে যেতে হয়। পুরোনো দিনের বাড়িতে অনেক সময়তেই এরকম সিস্টেম থাকে যে একটা ঘরের মধ্যে দিয়ে আরেকটা ঘরে যেতে হয়। আবার মানে সেইভাবে ওরা ছোট ছোট দরজা পেরিয়ে 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 পৌঁছে গেছে শেষের দিকে। শেষের দিকে বাড়িটার যে জিওগ্রাফি আমাকে জয় বলেছে, যে একদম বাড়ির শেষে একটা গোল চত্বর ছিল। চত্বরটা কিন্তু চারিদিক থেকে ঢাকা, মানে বড় বড় দেওয়াল উঠে চারিদিক থেকে চত্বরটা একটা এনক্লোজড একটা জায়গা। সেখানে কয়েকটা ঘর ছিল, কিন্তু সব ঘরই প্রায় শিকলতলা। আর সেখানে বিশেষ কেউ কিন্তু যেত না। কেন যেত না, কি কারণ ছিল, জয়ের আজ অত কিছু মনে নেই, বা ও আলোচনা করেনি কখনো এই বিষয়ে। কিন্তু ও বলেছে যে ওইখানে একমাত্র ভিজে কাপড় শুকাতে দেওয়া হতো কখনো কখনো, এছাড়া ওই দিকে আর কোনো জনমনুষ্যকে
যেতে সে কখনো দেখেনি, তবে সে শুনেছে যে জমাদার এসে পরিষ্কার করে দিয়ে যেত, ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে যেতেন সুইপার, কিন্তু ওইটুকুই। ওখানে কিন্তু ওখানে ওরা আর কেউ যেত না বিশেষ। তো সেই চত্বরটার কাছাকাছি একটা ঘরে তাদেরকে বসতে দেওয়া হয়। ওরা ঘরে দেখে শিকল তোলা এবং তাতে তালা ঝুলছে, তালা খুলে শিকল খুলে তাদেরকে ঢুকিয়ে বসায় ঘরে। বলে ওইখানে যা বলে যে ঘরে বিশেষ কোনো আসবাবপত্র ছিল না, মাঝখানে ছিল শ্বেত পাথরের একটা গোল টেবিল আর 3টে টিনের চেয়ার, এই আসবাব ভেতরে। এবং বলছে যে সে কবে যে এই ঘর লাস্ট রং হয়েছে সেইটা বলা মুশকিল। আর যে রং হয়েছিল সেগুলো কিন্তু সেই ড্যাম্পে সেই ফুলে ফুলে উঠে সেই পাঁপড়ের মতো খসে খসে পড়ে যাচ্ছে। একটা খুব ড্যাম্প ধরা, নোনা ধরা একটা ঘর, অন্ধকার স্যাঁতস্যাঁতে। সেখানে একটা টেবিল যার মার্বেল টপ, সেখানে 3টে টিনের চেয়ার, সেই চেয়ারের দুটোতে এই 2 বন্ধু আর একটিতে মাস্টার মশাই বসেছেন। বসে তাদের পড়াশোনা চলেছে, পড়াশোনা হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে হয়েছে কি, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওই বাড়ির একজন পরিচারিকা ছিল বহুদিনের। তাকে আমার এই বন্ধুরা কাজল দিদি বলে ডাকতেন। তো কাজল দিদি তার তো বহুদিনের লোক, সেই বাড়িতে বহুদিন তিনি আছেন। তো তিনি মাঝখানে এসে একটু জল খাবার দিয়ে গেছেন এই বন্ধুদেরকে এবং টিচারকে, দিয়ে তিনি চলে গেছেন। আর টিচার ভদ্রলোক তো পড়িয়ে এবারে তিনি চলে গেছেন। আর এই 2 বন্ধু কি করেছে যে কিছু নোটস, তারা হয়তো ওই অনেক সময় হয় না আমরা কেউ কিছু লিখতে পারিনি, কোনো হয়তো লাইন বা কোনো ওয়ার্ড হয়তো আমাদের ছুটে গেছে, সেটা আরেকজন বন্ধুর থেকে দেখে আমরা কপি করে নিই। এইভাবে সেদিনকার পড়াটা তারা নিজেদের মধ্যে গুছিয়ে নিচ্ছে। গুছিয়ে নিয়ে তারা এবারে, আমার বন্ধুটি মানে জয়, হাতে বই খাতা নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে এসে বাইরে দাঁড়িয়েছে। আর এই ছেলেটি, যে কিনা এই বাড়ির ছেলে, ওর বন্ধু, সে ওই দরজাটাকে বন্ধ করে শিকল তুলে তালা লাগাচ্ছে। তালা লাগাতে লাগাতে সে জয়কে বলছে, জয়, কাজল দিদি পেছনে, চল আমরা এখান থেকে চলে যাই। তো বলছে যে কাজল দিদি বলে জয় পেছনে ঘুরে তাকিয়েছে। জয় বলছে, আমি দেখছি যে ঠিক আমাদের ওই ঘরটার 1-2 ঘর পরেই একটা বাথরুমের ভেতরে আলো জ্বলছে, মানে বাথরুমটা সামনে থেকে দেখা যাচ্ছে না, এরকম সাইড দরজা। তো ওরা একটা দরজাতে এরকম তালা লাগাচ্ছে, তার 1-2 ঘর পরে আরেকটা ঘর এরকম সাইড করা, ভেতরে আলো জ্বলছে। আর আলোটা এরকম তেরচা হয়ে এসে ওই করিডোরে পড়ছে। মানে বাথরুমের ভেতরে আলো জ্বললে দরজার ফাঁক দিয়ে বা দরজা খুললে যেভাবে একটা তেরচা আলো এসে পড়ে মাটিতে, সেরকমভাবে একটা আলো পড়ছে। আর সেইখানে এই কাজল দিদি একটা হলুদ রঙের শাড়ি পরা কাজল দিদি ঢুকছে বাথরুমে। এইটুকু জয় দেখে ওরা ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছে। কেন না, পুরোনো দিনে কিন্তু মানে উঠতি বয়সের বন্ধু বান্ধবরা গল্প করছে বা করছে, এই জিনিসটা কিন্তু একটু নজরে রাখতো, যারা গার্জিয়ান তারা একটু নজরে রাখতো। কারণ কি জানি সে বিড়ি সিগারেট খাচ্ছে কিনা বা বদ সঙ্গে পড়লো কিনা, এরকম একটা কিন্তু সবসময়তে একটা মাইন্ডে প্লে করতো। তো কাজল দিদি পড়া হয়ে গেছে, মাইক ডিস্টার্ব করছে, ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা, এবারে কি শোনা যাচ্ছে? এবারে কি আমার কথা শোনা যাচ্ছে? মাইকটাকে সামনে নিলে কি আমার ভয়েসটা ক্লিয়ার আসছে?
কিছু একটা ডিস্টারবেন্স হচ্ছে বুঝতে পারছি। আমার কথাটা শোনা যাচ্ছে কি না আমি তো সেটা শোনা যাচ্ছে কি, আমার ভয়েসটা ক্লিয়ারলি কি আসছে? যদি মাইকটাকে আমি হাতে নিই সামনে, যদি মাইকটাকে মাইকে ক্লিয়ার, এবারে আমি মাইকটা খুলে নিয়ে কথা বলছি, তাহলে কি শোনা যাচ্ছে? মাইকটা আমি যে খুলে নিয়ে কথা বলছি, এটা কি ক্লিয়ার, বেটার আগের থেকে? মাইকটা আমি খুলে নিয়েছি। আমি তাহলে কি আমি মাইকটাকে খুলে নিয়ে তাহলে বলছি, আমার মনে হয় সেটা বেটার হবে। মাইকটাতে বোধহয় কিছু ডিস্টারবেন্স হচ্ছে। তো সেইখানে হয়েছে যে জয় এবং ওর বন্ধু দুজন মিলে তখন তাড়াতাড়ি করে চলে আসছে, যে কাজল দিদি হয়তো ওদের ওপর একটা ওয়াচ রাখার জন্য ওখানে উপস্থিত হয়েছে, এরকম একটা ওদের ধারণা হয়েছে, ওরা চলে আসছে। থ্যাংক ইউ সুমন। তা আমি তাহলে মাইকটা ছাড়াই বলছি। তো এবারে কি হয়েছে, বা ততক্ষণে ওরা বাইরে এসে দেখছে যে দাদুর কাছে যেই ভদ্রলোকরা দেখা করতে এসেছিলেন তারা চলে গেছে এবং জায়গাটা মোটামুটি ক্লিয়ার। তখন এই দুই বন্ধু সেখানে গিয়ে একটু বসেছে। বসে জয় তার বন্ধুকে বলছে, আমাকে একটু ফ্রিজের জল খাওয়ানা রে, খুব গরম লাগছে। তো তার বন্ধু তো ওপরে চলে গেছে জল আনতে। খানিকক্ষণ পরে নিচে নেমে এসেছে জল না নিয়ে, আর তার মুখটা একটু পেল, একটু অদ্ভুত, থমথমে। তখন জয় বলছে যে, কি হলো, তুই জল আনলি না? তখন বলছে জয়, একটা অদ্ভুত, আমরা তো কাজল দিদিকে দেখলাম ওখানে, কিন্তু কাজল দিদি তো ওপরে, তাহলে ওখানে কে? যেখানে কোশমিনকালেও লোক যায় না, যেই চত্বরটাতে সাধারণত, সেখানে তাহলে কে ছিল? স্বভাবতই আমাদের কি মনে হয়, বাড়ির কোনো একটা পার্টে যদি অচেনা কোনো মানুষকে আমরা দেখি, তাহলে আমরা ধরেই নিই যে সে চোর হবে। তো যথারীতি খবরটা ওপরে চলে গেছে। ওপর থেকে তো বেশ কয়েকজন লোকজন নিচে নেমে এসেছেন, যারা ওই বাড়িতে থাকতেন, কাজে সাহায্য করতেন, তারা এসেছেন। দাদু চলে এসেছেন। দাদু একটা বড়, সেই আগেকার দিনে পাওয়া যেত না, একটা পুরনো দিনে এরকম বড় সেই স্টিলের হতো, ব্যাটারিওয়ালা টর্চ। তো সেরকম একটা বড় টর্চ নিয়ে দাদু চলে এসেছেন দেখতে যে চোর এসেছে বোধহয় ঘরে। তো ওখানে গিয়ে এবারে যখন দেখছে ওরা, তখন কিন্তু দেখছে যে বাথরুমে শিকল দিয়ে তালা ঝুলছে, ভেতরেও আলো জ্বলছে না। বাথরুমে কিন্তু কেউ ঢোকেনি, কেউ আসেওনি। কারণ যেতে হলে আগেই বলেছি যে বিভিন্ন ঘরের মধ্যে দিয়ে যেতে হয়, কাজেই কেউ দেখেনি কাউকে ঢুকতে। আর ওখানে দরজা বন্ধ। সবাই তো একটুখানি গুনগুন গুনগুন করছে, কি হলো কি হলো, তাহলে এটা কি দেখলো এই ছেলে দুটো। কিন্তু দাদু খুব গম্ভীর হয়ে ওপরে উঠে চলে গেলেন। জয় তো নিচে বসে আছে, ওর বন্ধুটি আবার ওপরে উঠে গেছে দাদুর পিছু পিছু। খানিকক্ষণ পরে নেবে এসে জয়কে বলছে যে, জয়, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে রে। ব্যাপার হয়েছে কি, যে দাদু কাউকে কিছু বলেননি ব্যাপারটা, কিন্তু পরিবারের মধ্যে এটা জানতো লোকে, যে 5 বছর আগে ওই বাথরুমে এই বাড়ির যে ছোট বউ, মানে জয়ের বন্ধুর যে ছোট কাকিমা, তিনি বাথরুমে গায়ে আগুন দিয়ে সুইসাইড করেছিলেন। এবং তখনও কিন্তু তার পরনে ছিল হলুদ রঙের শাড়ি। এবং ইনসিডেন্টালি যেই দিনে এই ঘটনাটা ঘটল, সেই দিনেই, মানে সেটা ছিল তার 5th ডেথ অ্যানিভার্সারি। 5 বছর আগে ওই দিনে, অ্যারাউন্ড ওই টাইম,
এই ভদ্রমহিলা এই বাড়িতে সুইসাইড করেন। তার একটি ছোট মেয়ে রয়েছে বাড়িতে, তার এই ঘটনাটা ঘটে। জয় বলে যে আমি এত ভয় পেয়েছিলাম যে আমরা সেদিনকে কাকে দেখেছিলাম, আমরা কাজল দিদি যাকে মনে করেছিলাম সেটা কি সত্যি কাজল দিদি ছিল নাকি সেই কাকিমা। মানে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি, রিপ্লে হচ্ছিল সেই ঘটনাটা ওই বাড়িতে, যে সেই দরজায় মানে সেই বাথরুমের দরজা খুলে তিনি আবার প্রবেশ করছেন, এই রকম একটা ঘটনা আবার কি সেই অ্যাকশন রিপ্লে হচ্ছিল। জয় বলে এত ভয় পেয়েছিল সেই ঘটনাটা শুনে যে সেদিন তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে হয়েছিল। যদিও পরবর্তীকালে সে সেখানে পড়তে যেত নিয়মিতভাবেই, তবে তাদেরকে আর ওই পেছনের দিকের ঘরে কখনো বসতে দেওয়া হয়নি। তারা যেই জায়গায় পড়তেন সেই সামনের ঘরে, সেখানেই তারা এরপর থেকে পড়াশোনা করত। আজ সেই বাড়ি আছে কি না আমরা জানি না, খুব সম্ভবত নেই, কারণ জয় আমাকে বলে যে ওই ফ্যামিলি শিফট করে গেছে এখন অন্য আরেকটা কোনো একটা সাউথ ক্যালকাটার কোনো একটা জায়গাতে তারা শিফট করে গিয়েছে। তো ওই বাড়িটা ধরে নেওয়া যেতে পারে যে ওই বাড়িটা হয়তো ভেঙে এখন যেরকম হয় হাই রাইজ উঠে যায়, হয়তো সেরকমই কিছু হচ্ছে। কিন্তু ভাবা যায় যে চক্রবেরিয়া রোডের মতো জমজমাট একটা জায়গায় এই রকম একটা বাড়ি থাকতে পারে, যেই বাড়িতে এরকম কোনো ঘটনা, এরকম কোনো সাইটিং হতে পারে, কিন্তু হয়েছে। তো এই গল্পটা আমি জয়ের কাছ থেকে শুনি, আমার খুব অদ্ভুত লাগে, আমার মনে হয় যে তোমাদের সঙ্গে ভাগ করে নিই, তাই বললাম। এবার আসি আরেকটা গল্প। এর সময়কালটা কিন্তু আরেকটু আগের, মানে আরেকটু আগের বলতে এই ধরো 1940s শেষের দিক বা 50s শুরুর দিক, এই রকম একটা সময়। আমার মনে হচ্ছে যতদূর যে 50s সময়কার ঘটনা। আমার এক অত্যন্ত নিকট আত্মীয়, তার কাছ থেকে আমি শুনেছি। কীরকম আত্মীয়, নাম কি সেটা আমি সঙ্গত কারণেই বলছি না, তো আমার খুবই নিকট তিনি। তো এই যে আমার আত্মীয়, তিনি ছোটবেলাতে তার মাকে হারান। মাকে হারানোর পর যেহেতু তিনি এবং তার দাদারা ছোট ছিলেন, সেই জন্য তার বাবা আবার দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন, দ্বিতীয়বার বিবাহ করেন। এই নতুন মা যিনি আসেন, ইনি কিন্তু একদমই সেই তথাকথিত সেই স্টেপ মাদারলি একদমই নয়, সেই স্টেপ মাদার উনি নন। খুব হাসি খুশি, খুব মিষ্টি স্বভাবের এবং বাচ্চাদেরকে সহজেই তিনি আপন করে নিয়েছিলেন। আর তার একটা অদ্ভুত ব্যাপার ছিল, তিনি বাচ্চাদের সঙ্গে নানান রকম জিনিস খেলতেন বাচ্চাদের মতো করে, মানে সেই ছোঁয়াছুঁই, তারপরে কি বলে লুকোচুরি, এই ধরনের নানান রকমের খেলা তিনি খেলতেন তার এই বাচ্চাদের সঙ্গে। তিনি খুব সহজেই ছোটদের কাছে আপন হয়ে ওঠেন। এই ঘটনাটা, যেই জায়গাটা, সেটাও কিন্তু খুব একটা প্রাণচঞ্চল এলাকা, নিউ আলিপুর চত্বরের ঘটনা এটা। তো সেই বাড়ি যদিও আজ নেই, আমি বলছি সেই 50s সময়কার কথা, সেই বাড়ি আজকে নেই, কিন্তু জায়গাটা হচ্ছে সেই নিউ আলিপুর। তো একদিন হয়েছে কি, আমার যিনি আত্মীয় তিনি বসে আছেন, তিনি বসে কিছু একটা পড়াশোনা করছেন, কি ছবি আঁকছেন, তিনি ছবি আঁকছেন। তো হঠাৎ করে, মানে হয় না যে বড় বাড়িতে বড় বড় জানলা দরজাগুলো বেশ বড় বড় হতো, আর দেখা যেত মানে এক জায়গা থেকে বসে আরেকটা ঘরে কি হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে। তো এরকম একটা জায়গাতে উনি, আর এই সময়টা হচ্ছে একটু বিকেলের দিকে, সন্ধে পড়ছে, মানে সন্ধে হয়ে আসছে।
কিন্তু সন্ধ্যের অন্ধকার পুরোপুরি হয়নি, বিকেল বিকেল, মানে বিকেল একটু শেষ বিকেল যাকে আমরা বলি। তো সেই শেষ বিকেলে কিন্তু আলো যথেষ্ট পরিষ্কারই থাকে, বা ঘরে আলো না জ্বালিয়েও দেখা যায় যে কেউ যদি কোথাও দিয়ে হেঁটে যায় বা কোনো মুভমেন্ট কোনো দেখা যাচ্ছে। তো আমার এই আত্মীয়টি দেখছেন যে তার মা চট করে একটা ঘর থেকে আরেকটা ঘরে ঢুকে গেলেন, এবং এমন একটা মানে এমন জেস্চারটা যে তিনি যেভাবে লুকোচুরি খেলতেন, তিনি মজা করতেন, তিনি এক ঘর থেকে আরেক ঘরে লুকোতেন, আবার বাচ্চারা ওই ঘরে গেলে উনি ওখান থেকে দৌড়ে গিয়ে আরেকটা ঘরে ঢুকে পড়তেন, এরকমভাবে তিনি খেলতেন। থ্যাংক ইউ অক্ষর, তুমি বলেছো ওয়ান্ডারফুল স্টোরি, থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, তিনি এইরকম করতেন। তো আমার এই আত্মীয়টি ভাবছেন যে মা নিশ্চয়ই আবার মাকে এই খেলায় পেয়েছে, মা আমাকে টিজ করছে, মানে মা আমাকে বলছে যে দেখো এবারে খুঁজতে আয় আমাকে, চট করে ঢুকে গেছে। তো বাচ্চা ছেলে সেও পিছন পিছন গিয়ে সেই ঘরে ঢুকে দেখছে কেউ নেই, আবার যেই আরেকটা দরজা দিয়ে বেরোতে যাবে দেখছে আবার টুক করে আরেকটা ঘরে উনি ঢুকে পড়ছেন। ফিগারটা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ঠিক তার মায়ের মতো একজন ভদ্রমহিলা, শাড়ি পরা, তিনি একটা ঘর থেকে আরেকটা ঘরে ঢুকলেন, আবার দৌড়ে গিয়ে ওই ঘরে ঢুকেছেন মাকে ধরবেন বলে, গিয়ে দেখছে সে ঘরেও মা নেই, আবার উকি যেই মেরেছেন দেখছে ওই দরজাটা দিয়ে বেরিয়ে আবার টুক করে আরেকটা ঘরে ঢুকে পড়ছেন। পুরোনো দিনের বড় বাড়ি, অনেকগুলো রুম, আর সেই একটার পর একটা রুমে তিনি ঢুকছেন আর বেরোচ্ছেন, কিন্তু কখনোই সামনাসামনি হচ্ছেন না। এরকম করতে করতে যখন শেষের দিকটাতে এসে পৌঁছেছেন, মানে 3-4টে ঘর পেরিয়ে, তখন দেখছেন যে সেইখান থেকে একটা সিঁড়ি ছিল, যেই সিঁড়িটা সোজা উঠে গেছে ছাদে। এই ছাদে ওঠার সিঁড়ির বাঁকে দেখছে যে তার মা ওই সিঁড়ির ল্যান্ডিং দিয়ে আবার টুক করে উঠে গেল। মুখটা কিন্তু স্পষ্ট নয়, কিন্তু অবয়বটা যথেষ্ট স্পষ্ট, এবং সেটা দেখে ভালো বোঝা যাচ্ছে যে তার মা। তিনি ধরেই নিচ্ছেন যে মা, আর কোনো লেডি সেই বাড়িতে সেই মুহূর্তে থাকার কথা নয়। তিনি আবার দৌড়ে গেছে, এভাবে একটা ল্যান্ডিং থেকে আবার দ্বিতীয় ল্যান্ডিংয়েও দেখছেন যে চট করে মা আরেকটা দিকে ঘুরে গেল। মানে যেমন ছাদে হয় না, কিছুটা ফ্লাইট অফ স্টেয়ার্স থাকে, একটা ল্যান্ডিং থাকে, আবার একটুখানি সিঁড়ি, আবার একটা ল্যান্ডিং, আবার হয়তো সিঁড়িতে গিয়ে তারপরে ছাদ, এরকম 1-2 ল্যান্ডিং থাকে। তো সেরকম উনি যখন সিঁড়ি দিয়ে উঠছেন দেখছেন ল্যান্ডিং থেকে তার মা আবার আরেকটা সিঁড়ি ধরে নিলেন। এইভাবে গিয়ে ক্রমে ক্রমে পৌঁছন তিনি ছাদে। এইবারে তিনি একদম হতবাক, ছাদে কিন্তু কেউ নেই। এতক্ষণ ফলো করতে করতে মা ভেবে যার পিছু নিতে নিতে তিনি ওপরে গিয়ে উঠেছেন, ছাদে উঠেছেন, সেখানে গিয়ে দেখছেন যে কেউ কোথাও নেই। তখন ওইটা একদম অবাক, মানে খা করছে ছাদ, সেখানে লুকোনোর বিশেষ কোনো জায়গা নেই, সেখানে কাউকে দেখতে পাচ্ছেন না। প্রচণ্ড ভয়ে তত্তর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে। তখন তিনি দেখছেন বারান্দা দিয়ে যে তার মা ঢুকছেন বাড়িতে, গেট খুলে মা বাড়িতে ঢুকছেন। তার মানে মা একটা কোথাও বেরিয়েছিলেন বিশেষ প্রয়োজনে, অল্প সময়ের জন্য, এবারে তিনি বাড়ি ফিরছেন। আর ওই সময়টুকু, যেই সময়তে তিনি দেখেছেন যে তার মা এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে, তিনি পিছু করেছেন, সেই সময় ইনফ্যাক্ট বাড়িতে নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট, বাড়িতে কেউ ছিল না। বাবাও ফেরেননি কাজ থেকে, মায়েরই থাকার কথা। মা না বলে হয়তো অল্প সময় হয় না যে একটুখানি একটা কোনো দোকান টোকান বা কিছু একটা দরকারে হয়তো বেরিয়েছেন, বেরিয়ে চলে আসছেন, সেরকম করে মাও বেরিয়েছিলেন, দিয়ে মা সেই সময় ঢুকছেন।
মানে সেই সময় কিন্তু বাড়িতে কেউ ছিল না, তার অন্যান্য দাদারাও ছিল না। তারা 3 ভাই ছিলেন, ইনি সবচেয়ে ছোট। বাকি 2জন দাদাও কিন্তু সেই সময়তে প্রেজেন্ট ছিল না বাড়িতে। তাহলে কে এসেছিল? তিনি বলেন যে হয়তো তার নিজের মা হতে পারে, যে তার হয়তো মন খারাপ করছিল ছেলের জন্য, যখন তিনি দেখেছেন যে বাড়িতে ফাঁকা, ছেলে একা আছে, হয়তো তিনি এসেছিলেন ছেলেকে ভিজিট করতে, ছেলের সঙ্গে দেখা করে গেলেন। আবার হয়তো নয়, হয়তো অন্য কেউ, কিন্তু কেউ তো একজন এসেছিলেন যিনি, যাকে এতক্ষণ স্পষ্ট দেখছিলেন। তো একটা অদ্ভুত এই ধরনের ঘটনা যখন আমরা শুনি, তখন একটা অদ্ভুত অনুভূতি হয় যে আমাদের চেনা জানা বাড়ি ঘর, রাস্তাঘাট, চেনা মানুষজন, এর মধ্যেও যে কোথাও লুকিয়ে আছে এমন কোনো আনএক্সপ্লেনড একটা কোনো মিস্ট্রি, ভাবতে কীরকম অবাক লাগে না? তো আজকে তোমাদের জন্য রইল এই 2টো গল্প। আগামীতে আবার আসবো গল্প হলেও সত্যির আসরে, এরকম সত্যি ঘটনা নিয়ে, অবিশ্বাস্য হলেও যে ঘটনা সত্যি। প্রত্যেকবারের মতো এবারেও তোমাদের কাছে আমার একটা অ্যাপিল রইল, একটা আবেদন রইল, যদি তোমাদেরও জানা থাকে এমন কোনো সত্য ঘটনা যা সবাইকে অবাক করে দেবে, বুদ্ধিতে যার ব্যাখ্যা পাওয়া ভার, তাহলে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। আমি আমার এই ভিডিওটা আমার অহনা লাভিং লাইফ ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দেব। সেখানে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তোমরা সেখানে তোমাদের গল্প শেয়ার করতে পারো। তোমরা নিজেরা যদি আমার এই প্ল্যাটফর্ম থেকে গল্প বলতে চাও, নিজেরাও এসে গল্প বলতে পারো। আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠাতে পারো কি ভয়েস ক্লিপ পাঠাতে পারো, যেটা আমি আমার চ্যানেল থেকে এয়ার করে দেব, বা আমার পেজ থেকে আমি যেটা আপলোড করে দেব। কাজেই আমি সবসময়তেই এরকম সত্য ঘটনার সন্ধানে থাকি। যদি তোমাদের জানা সত্য ঘটনা কিছু থাকে, আমার সঙ্গে প্লিজ তোমরা শেয়ার করে নিও। আর আমার ইউটিউব চ্যানেল অহনা লাভিং লাইফ, প্লিজ সেটাকে ভিজিট করো, দেখো, সাবস্ক্রাইব করো, জানিও তোমাদের কেমন লাগছে। ভালো মন্দ যেমনই লাগুক, জানিও কেমন লাগছে। আর তোমাদের এই উৎসাহ কিন্তু আমাকে মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প, কি আমাদের তো অনেক রকম প্লেলিস্ট থাকে অহনা লাভিং লাইফে, রান্না থাকে, গল্প থাকে, ফ্যাশন থাকে, আরও নানান রকম সাবজেক্ট থাকে, কিছু ভ্রমণের ওপর কিছু ছোট ছোট ব্লগস থাকে। তো সেইগুলোকে তোমাদের যার যেটা পছন্দ তোমরা ওখানে গিয়ে প্লিজ চেক আউট, আর জানিও ভালো মন্দ কেমন লাগলো তোমাদের। তোমাদের মোটিভেশনটা আমাদের খুব প্রয়োজন। আজকে অনেকক্ষণ বকবক করলাম, মাঝখানে মাইক একটু ডিস্টারবেন্স করলো, এটা অনিচ্ছাকৃত ডিস্টারবেন্স, তোমরা সেটা ক্ষমা করে দিও। আর সঙ্গে থেকো, ভবিষ্যতে আরও এরকম গল্প নিয়ে আবার হাজির হব, গল্প হলেও সত্যির আসরে। আজ আসি, শুভরাত্রি।